হ্যালো বন্ধুরা, আজ থেকে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান স্টার্ট করব। তো প্রথম সূচিপত্রটা দেখে নিই। দেখো প্রথম কি রয়েছে, কি রয়েছে আগে দেখে নাও। পরিবেশের জন্য ভাবনা রয়েছে, গ্যাসের আচরণ রয়েছে, রাসায়নিক গণনা রয়েছে, তাপের ঘটনা সমূহ রয়েছে, আলো রয়েছে, চলতড়িৎ, পরমাণুর নিউক্লিয়াস। পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহের মধ্যে কি রয়েছে, পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ত রয়েছে, আয়নীয় এবং সমযোজী বন্ধন রয়েছে, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া রয়েছে, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন রয়েছে, ধাতুবিদ্যা রয়েছে এবং জৈব রসায়ন। ফার্স্ট যে টপিক রয়েছে সেটা কি, পরিবেশের জন্য ভাবনা। তাহলে আজকের থেকে আমরা কোনটা স্টার্ট করব, পরিবেশের জন্য ভাবনাটা স্টার্ট করছি। তো দেখো, সবার প্রথমে পরিবেশের জন্য ভাবনা মানে সবার প্রথমে আমাদের পরিবেশটা জানতে হবে, আমাদের পরিবেশ কি কি নিয়ে গঠিত জানতে হবে। দেখো, তো পরিবেশের জন্য ভাবনার যে পরিবেশটা কি, পরিবেশটা কি, পরিবেশটা হচ্ছে আমাদের চারিপাশে যা রয়েছে, চারিপাশে কি কি রয়েছে, সজীব বস্তু রয়েছে আর জড় বস্তু রয়েছে। সজীব আর জড় বস্তু দ্বারা একে অপরের উপরে এরা নির্ভরশীল হয়, একে অপরের উপরে কি হয়, এরা নির্ভরশীল হয়। যেরকম এখানে কি বলছে দেখো, যে কোনো প্রাণী বা উদ্ভিদ তার জীবন চক্রের যে কোনো সময়ে যেসব সজীব ও জড় উপাদানগুলি দ্বারা প্রভাবিত হয় তাদের সমষ্টিকে পরিবেশ বলে। পরিবেশের সজীব উপাদান কোনগুলো হবে, গাছপালা হবে, কীটপতঙ্গ, পাখি, মানুষ ইত্যাদি। আর জড় উপাদানগুলির মধ্যে কি কি হবে দেখো, জড় উপাদানগুলির মধ্যে জল, বায়ু, মাটি, আলো ইত্যাদি। তো এইটা হচ্ছে আমাদের পরিবেশ। এবার আমাদের পরিবেশের মধ্যে কি কি রয়েছে দেখো, যদি আমরা পরিবেশটাকে দেখি, আমাদের চারপাশে যা রয়েছে তাই হচ্ছে আমাদের পরিবেশ। তাহলে আমাদের চারিপাশে, দাঁড়াও কালিটা চেঞ্জ করে নি, সাদা কালি রয়েছে তো এর জন্য চেনা যাচ্ছে না। এবার দেখো, তাহলে আমাদের চারিপাশে যা রয়েছে কি, তাদের সবাইকে কি বলবো, আমাদের চারিপাশে যা রয়েছে তাদের সবগুলোকেই আমরা বলবো পরিবেশ। আমাদের চারিপাশে যা রয়েছে, যা কিছু রয়েছে তাদের সবগুলোকেই সমষ্টিকে কি বলছে, পরিবেশ রয়েছে। তাহলে সজীব উপাদানের মধ্যে কি কি পেয়েছি আমরা দেখো, সজীব উপাদানের মধ্যে এখানে রয়েছে গাছপালা রয়েছে, কীটপতঙ্গ রয়েছে, পশু পাখি রয়েছে, মানুষ রয়েছে ইত্যাদি। আর জড় উপাদানের মধ্যে কি কি বললাম, জল রয়েছে, বায়ু, মাটি, আলো ইত্যাদি রয়েছে। এবার আমাদের এইটা যদি আমাদের পৃথিবী হয়, তো নিচু ক্লাসে যেটা পড়েছে আমাদের পৃথিবী এটা, তাহলে আমাদের এই আমাদের পৃথিবীর এটা কেন্দ্র। তাহলে পৃথিবীর ওপরে যা রয়েছে সেটাই আমাদের কি হবে, পরিবেশ। পৃথিবীর ওপরে কি রয়েছে, পরিবেশ। তাহলে বায়ু রয়েছে, মাটি রয়েছে, আলু রয়েছে, এগুলো সব আমাদের পরিবেশের অংশ, এগুলো জড় উপাদান, এগুলো কি জড় উপাদান। তাহলে এখানে বায়ু রয়েছে মানে একটা বায়ুমণ্ডল থাকবে, বায়ু রয়েছে, বায়ু রয়েছে, এই বায়ুটা কিছুটা স্থান জুড়ে এরকম গোলাকার ভাবে পৃথিবীকে ঘিরে থাকবে, এরকম গোল ভাবে কি পৃথিবীকে ঘিরে থাকবে, এইভাবে ঘিরে থাকবে। এই জিনিসটাকে আমরা কি নাম দিয়েছি, বায়ুমণ্ডল। এই জিনিসটাকে আমরা কি নাম দিয়েছি, বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের অ্যাপ্রক্সিমেট কত পর্যন্ত থাকতে পারে বায়ু, কোনো কোনো বইয়ে বিভিন্ন ভ্যারি করে। তো আমরা যে এনসিআরটি বই দেখেছি সেটা হচ্ছে 1500 কিলোমিটার পর্যন্ত থাকে। মানে সমুদ্র পৃষ্ঠ থেকে বা পৃথিবী পৃষ্ঠ থেকে, এই জায়গা থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ু রয়েছে, 1500 কিলোমিটার পর্যন্ত বায়ু রয়েছে, এর উপরে বায়ু নেই। এই বায়ুর মধ্যে কি কি থাকে, বিভিন্ন গ্যাস থাকবে, নাইট্রোজেন থাকবে, অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, মিথেন থাকে, আর্গন থাকে এবং বিভিন্ন গ্যাস থাকে, জলীয় বাষ্প থাকে, এগুলো সব মিলাই কি হয় আমাদের বায়ুমণ্ডল। তাহলে আমাদের যে মেন, এই বইয়ে যে মেন টপিক রয়েছে পরিবেশের জন্য ভাবনা, সেটা হচ্ছে বায়ুমণ্ডল। তাহলে এবার আমরা বায়ুমণ্ডলকে ডিটেলসে পড়বো। দেখো, যেটা বললাম, ভূপৃষ্ঠ কত, 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। দেখো কি কি রয়েছে, বিস্তৃত কোন কোন গ্যাস রয়েছে, নাইট্রোজেন, নাইট্রোজেনের সংকেত N2 হবে, নাইট্রোজেন, অক্সিজেন রয়েছে, অক্সিজেন এটা পরমাণু আর এটা হচ্ছে অণু O2, অক্সিজেন অণু রয়েছে, আর্গন রয়েছে, AR মানে হচ্ছে আর্গন, কার্বন ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে CO2, জলীয় বাষ্প হচ্ছে H2O, জলীয় বাষ্প ইত্যাদি গ্যাসের একটা অদৃশ্য আস্তরণ রয়েছে, তাকে বায়ুমণ্ডল বলে। মানে যে পৃথিবী রয়েছে, এই পৃথিবীর ওপরে কত কিলোমিটার পর্যন্ত, 1500 কিলোমিটার পর্যন্ত, অ্যাপ্রক্সিমেট কত, 1500 কিলোমিটার পর্যন্ত একটা গ্যাসীয় পদার্থের আবরণ রয়েছে এরকম গোলভাবে, যেটাকে কি বলছে, বায়ুমণ্ডল বলছে। এবার কথা হচ্ছে, ওই গ্যাসগুলো কেন পৃথিবীকে ঘিরেই থাকছে, উড়ে কেন যাচ্ছে না, কারণ কি, অভিকর্ষ বল রয়েছে, পৃথিবীর যে অভিকর্ষণ বল রয়েছে, অভিকর্ষণ বলের কারণেই এই গ্যাসগুলো উড়ে যাচ্ছে না। তারপরে দেখো, এইবার বায়ুমণ্ডলে আমরা দেখবো বায়ুমণ্ডলের উপাদান, বায়ুমণ্ডলে কোন কোন গ্যাস থাকে।
এবার আমরা দেখবো বায়ুমণ্ডলের উপাদান। তো দেখো বায়ুমণ্ডলের উপাদানে কি কি রয়েছে। বায়ুমণ্ডলের উপাদানের মধ্যে প্রধান উপাদানের নাম কি? নাইট্রোজেন। কত পার্সেন্ট থাকে? 78% মতো থাকে। অক্সিজেন কত পার্সেন্ট? এগুলো ইম্পর্টেন্ট। অক্সিজেন কত পার্সেন্ট থাকে? 20%। আর্গন কত? 0.9% আর্গন থাকে। 0.9% আর্গন থাকে। আর যতগুলো নিষ্ক্রিয় গ্যাস রয়েছে তার মধ্যে আর্গনই কত থাকে? সবচেয়ে বেশি, ম্যাক্সিমাম কত থাকে? 0.9% বায়ুমণ্ডলে। কার্বন ডাইঅক্সাইড কত? 0.03% থাকে। জলীয় বাষ্প, ধূলিকণা, হাইড্রোজেন, হিলিয়াম, ওজোন গ্যাস। ওজোন গ্যাস মানে কি? O3 গ্যাস, যেটা কোথায় পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ারে পাওয়া যায়। ওজোন গ্যাস, যেটা আমাদের নিচু ক্লাসে পড়ে এসেছি, সূর্য থেকে যে ইউভি রেজ আসছে সেটা থেকে আমাদেরকে প্রোটেক্ট করে। নাইট্রোজেনের অক্সাইড রয়েছে। নাইট্রোজেনের 5টা অক্সাইড রয়েছে। এখানে দেখো 2-3টে অক্সাইডের নাম বলবো, কারণ পরে আমরা যখন ওজোন 3 গ্যাসকে পড়বো তখন ওখানে ডিটেলসে পড়বো এগুলো। তো নাইট্রাস অক্সাইড, যার সংকেত কি? N2O। নাইট্রাস অক্সাইড মানে N2O, নাইট্রাস অক্সাইড রয়েছে। তারপর হচ্ছে নাইট্রিক অক্সাইড মানে হচ্ছে NO রয়েছে। নাইট্রিক অক্সাইড মানে NO, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে NO2, এগুলো রয়েছে। এবার মিথেন রয়েছে। মিথেনের সংকেত কি হয়? মিথেনের সংকেত হচ্ছে CH4, হচ্ছে মিথেন। এবার বলছে একটা জিনিস ইম্পর্টেন্ট এখানে, সেটা হচ্ছে বায়ুমণ্ডলে গ্যাসীয় পদার্থের মোট ভর। মানে বায়ুমণ্ডলে যত গ্যাসীয় উপাদান রয়েছে, যত গ্যাসীয় উপাদান রয়েছে তাদের মোট ভর যদি দেখো তাহলে কত হবে তোমার? 5.5 ইন্টু 10⁻15 টন। 15 কি হবে? টন। এটা হচ্ছে মাথায় হবে, পাওয়ারটা এখানে হবে না। 10⁻15 টন। বায়ুমণ্ডলের উপাদানের মধ্যে প্রধান কি রয়েছে? নাইট্রোজেন রয়েছে, যা কত পার্সেন্ট? 78%। অক্সিজেন কত? 20%। কোনো কোনো বয়ে 21%ও দেওয়া থাকতে পারে। কত? 78%, 20%। আর্গন কত? 0.9% রয়েছে। কার্বন ডাইঅক্সাইড কত পার্সেন্ট? 0.03% রয়েছে। আর কি এছাড়াও কি থাকতে পারে? জলীয় বাষ্প মানে ওয়াটার ভেপার, H2O, ধূলিকণা থাকবে, হাইড্রোজেন থাকবে, হিলিয়াম থাকবে, ওজোন থাকবে, নাইট্রোজেনের অক্সাইড। নাইট্রোজেনের অক্সাইড এই যেগুলো, এটার নাম কি? নাইট্রাস অক্সাইড। এটার নাম কি? নাইট্রাস অক্সাইড। এটার নাম কি? নাইট্রিক অক্সাইড। এটার নাম কি? নাইট্রোজেন ডাইঅক্সাইড। আর মিথেন, আর কি থাকবে? মিথেন। গ্যাসীয় পদার্থের মোট ভর কত বলেছে? 5.5 ইন্টু 10⁻15 টন। এরপরে দেখো, এরপরে আমরা কোনটা পড়বো? এর পরের টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে এদের। এবার দেখো বায়ুমণ্ডলের প্রকারভেদে চলে আসো। বায়ুমণ্ডলের প্রকারভেদ মানে বায়ুমণ্ডলকে কটা স্তরে ভাগ করা হবে। তো প্রথম যে নাসা থেকে একজন বিজ্ঞানী, যার নাম কি? নাসা তত্ত্বের উপর ভিত্তি করে একজন বিজ্ঞানী, যার নাম কি? এন স্টেলার্নে কি করে? বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করেছিল। বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করেছিল। কি কি ভাগে? সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। এই যেখানে 1600 আছে না, 1500 লিখতে পারো। এটা 1500 কিলোমিটার পর্যন্ত বা 1500 কিলোমিটার পর্যন্ত। বিভিন্ন বইয়ে বিভিন্ন ভ্যারি করে। তথ্যের ভিত্তিতে বিজ্ঞানী স্টেলার্নে বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করেছে। একটা সমমণ্ডল, সম মানে একই, মানে সব জায়গায় পরিবর্তন কি হবে? একই। উষ্ণতার পরিবর্তন বলো একই রকম হতে পারে, যে কোনো পরিবর্তন কি একই রকম হবে, তাকে হোমোস্ফিয়ার মানে একই রকম। বিষমমণ্ডল মানে কি? হেটারোস্ফিয়ার। বিশেষত টেম্পারেচার উপরে ভিত্তি করে, কোথাও টেম্পারেচার বাড়ছে, কোথাও কমছে, এটাকে কি বলবো? হেটারোস্ফিয়ার। এর কত পর্যন্ত হবে? 88 থেকে 1600 কিলোমিটার পর্যন্ত। আমি প্রথমে বলেছিলাম 0 থেকে কত? 1500 কিলোমিটার পর্যন্ত, 1500 বা 1600 কিলোমিটার পর্যন্ত। এর মধ্যে দুটো করেছে কি? 0 থেকে 88 কিলোমিটার পর্যন্ত কি করেছে? এটার নাম হোমোস্ফিয়ার দিয়েছে বা সমমণ্ডল দিয়েছে, আর এটার নাম কি? বিষমমণ্ডল বা হেটারোস্ফিয়ার দিয়েছে। এবার এছাড়াও তাপমাত্রা আর উচ্চতার ভিত্তিতে, তাপমাত্রা আর উচ্চতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে কটা স্তরে ভাগ করা হয়েছে? তাপমাত্রা এবং উচ্চতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে 5টি স্তরে ভাগ করা হয়েছে, যার নাম কি? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার কত? 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত রয়েছে। দেখো ছবি দেখো, 5টা স্তরে ভাগ করা হয়েছে। জিরো, কোনো কোনো বইয়ে 6টা স্তর দেওয়া আছে, কিন্তু এনসিআরটিতে 5টা দেওয়া আছে, তাই 5টা। কত? 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ার। 12 থেকে 45 কিলোমিটার কি? স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারেই কি থাকে? ওজোন গ্যাস থাকে, যার জন্য এখানে ওজোন স্ফিয়ারও বলা হয়। এখানে ওজোন স্ফিয়ারও বলা হবে। আর 45 থেকে কত? 85 কিলোমিটার পর্যন্ত কি থাকবে? মেজোস্ফিয়ার থাকবে। মেজোস্ফিয়ার থাকবে। আর 85 থেকে 500 কিলোমিটার কি থাকবে? থার্মোস্ফিয়ার থাকবে। আর 500 থেকে, এইটা বলতে পারো তুমি 1600 বা 1500, 500 থেকে 1600 বা 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত কি হবে? এক্সোস্ফিয়ার। এই বই 100, এই কত দেওয়া আছে এখানে? 1000 কিলোমিটার। কারণ এরপরে কি? ম্যাগনেটোস্ফিয়ার থাকবে, যেটা অনেক বই দেওয়া নেই। তাহলে কি কি পাচ্ছি? স্ট্র্যাটোস্ফিয়ার পাচ্ছি, মেজোস্ফিয়ার পাচ্ছি, থার্মোস্ফিয়ার পাচ্ছি, এক্সোস্ফিয়ার পাচ্ছি। তাহলে এটা এক্সোস্ফিয়ারে 1000 করে নাও, এত কিলোমিটার।
ট্রোপোস্ফিয়ার কত 0 থেকে 12 কিলোমিটার হবে, স্ট্র্যাটোস্ফিয়ার কত হবে 12 থেকে 45 কিলোমিটার, মেজোস্ফিয়ার 45 থেকে 85 কিলোমিটার, থার্মোস্ফিয়ার 85 থেকে 500 কিলোমিটার, এক্সোস্ফিয়ার 500 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকবে। এইবার এই এক একটা জিনিস আমাকে এক একটা লেয়ার ধরে ধরে পড়তে হবে, কি ট্রোপোস্ফিয়ার পড়বো, স্ট্র্যাটোস্ফিয়ার পড়বো, মেজোস্ফিয়ার পড়বো। তো দেখো প্রথম ট্রোপোস্ফিয়ার সম্পর্কে আমরা পড়ে নিই। এবার ট্রোপোস্ফিয়ার কি বলছে তার আগে আরেকটা ছবি দেখে নিই। এটাও সে একই ছবি, দেখো এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল, এটা আমাদের পৃথিবী। আর পৃথিবীর ওপরে এখান থেকে যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। কোনটা? এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। যার মানে এখানে কত ধরবো আমরা, 0 ধরেছি, এটা কত ধরেছি 1500 বা 1600 কিলোমিটার পর্যন্ত রয়েছে, 1500 বা 1600 কিলোমিটার পর্যন্ত রয়েছে। সবার প্রথমে কি রয়েছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারে কি চলে, বিমান চলে, উড়োজাহাজ যেগুলোকে বলি, বিমান বা উড়োজাহাজ চলে। ট্রোপোস্ফিয়ারে কি রয়েছে, পাহাড় পর্বত রয়েছে, ঝড় বৃষ্টি সব ট্রোপোস্ফিয়ারে হয়। এই জন্য ট্রোপোস্ফিয়ার একদম ক্ষুব্ধমণ্ডল, ট্রোপোস্ফিয়ার একদম কি ক্ষুব্ধমণ্ডল। ট্রোপোস্ফিয়ারে দেখো বেলুন, যে গ্যাস বেলুন রয়েছে, এইগুলো সবগুলো ট্রোপোস্ফিয়ারে। এরপরে কি রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন লেয়ার থাকবে, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর থাকবে। ওজোন স্তর কোনটা, এই যেখানে দেখানো হয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর থাকবে। স্ট্র্যাটোস্ফিয়ারে কি হবে, জেট বিমানগুলো এখানে চলে, কারণ এখানে ঝড় বৃষ্টি হয় না, বায়ু শান্ত থাকে, একে শান্ত মণ্ডলও বলা হয়। এখানে জেট বিমান চলে, যে জেট বিমানগুলো রয়েছে সেগুলো এখানে চলে, বা প্লেনগুলো। মেজোস্ফিয়ারে কি উল্কাপিণ্ড এসে এখানে জ্বলতে শুরু করে দেয়, এখান থেকে যে উল্কাপিণ্ড এখানে আসবে তখনই জ্বলতে শুরু করবে মেজোস্ফিয়ারে, মেজোস্ফিয়ারে উল্কাপিণ্ড চলতে থাকবে। স্ট্র্যাটোস্ফিয়ারে আরেকটা দেখা যায় সিরাস মেঘ বা সিরাস মেঘ দেখা যায়। স্ট্র্যাটোস্ফিয়ারে কি দেখা যায়, সিরাস মেঘ দেখা যায়, সিরাস মেঘ। থার্মোস্ফিয়ারে কি দেখা যায়, থার্মোস্ফিয়ারে দেখো, থার্মোস্ফিয়ারে হচ্ছে স্যাটেলাইট দেখতে পাবা, বা পেস স্টেশন। পেস স্টেশন কোনটা, আমরা পেস স্টেশনে বিশেষ ডিটেলসে পড়বো না, খালি পেস স্টেশনের ছবিটা দেখবো। আর এরপরে রয়েছে এক্সোস্ফিয়ার, এই যে এক্সোস্ফিয়ার। এরপরে কি রয়েছে এক্সোস্ফিয়ার, এরপর থেকে মহাশূন্য, এরপরে ম্যাগনেটোস্ফিয়ারও রয়েছে, তারপর থেকে মহাশূন্য চলে যাবে। তাহলে দেখো এখানে দুটো ইয়ে পড়তে হবে। দেখো মেজোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের মাঝখানের যে একটা লেয়ার রয়েছে বা একটা কাল্পনিক লাইন রয়েছে, যার নাম হচ্ছে কারম্যান লাইন, যার নাম কি কারম্যান লাইন। আর হচ্ছে থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ারের মাঝে কি রয়েছে, এক্সোবেস লাইন রয়েছে, বা এক্সোবেস বেল্টও বলতে পারো, এক্সোবেস রয়েছে। এবার আমরা একটা একটা করে পড়বো। একটা হচ্ছে টোপোস্ফিয়ার, প্রথমটা দেখবো টোপোস্ফিয়ার। দেখো টোপোস্ফিয়ারে কি রয়েছে, প্রথমে টোপোস্ফিয়ার বায়ুমণ্ডলে একদম নিচের অংশ। কারণ আমরা যদি বায়ুমণ্ডলকে দেখি, এইভাবেও যদি দেখি, যদি পৃথিবীর একটা অংশকে কাটা হয় এইভাবে কোণ করে, তাহলে এই প্রথমটা, এটার নাম কি টোপোস্ফিয়ার, এটার নাম কি টোপোস্ফিয়ার। তারপরে কি আসবে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে কি আসবে মেজোস্ফিয়ার, তারপরে কি আসবে থার্মোস্ফিয়ার, তারপরে কি আসবে এক্সোস্ফিয়ার, তারপরে ম্যাগনেটোস্ফিয়ার অথবা মহাশূন্য। ম্যাগনেটোস্ফিয়ার থেকে মহাশূন্য শুরু হয়ে যাবে। তো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কোনটা, ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি, ট্রোপোস্ফিয়ার। এই স্তর ভূপৃষ্ঠ থেকে, মানে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত রয়েছে, ভূপৃষ্ঠ যদি 0 ধরি, এটা কত, তাহলে 12 কিলোমিটার পর্যন্ত রয়েছে। কারণ কি আমাদের মাউন্ট এভারেস্টের উচ্চতা কত, 8 কিলোমিটার পর্যন্ত, না 8 কিলোমিটার না, সরি, 8, 8800 কত রয়েছে। এই স্তর ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে, 12 কিলোমিটার পর্যন্ত রয়েছে। এই স্তরে বায়ুর মধ্যে ধূলিকণা, এই স্তরে বায়ুর মধ্যে কি কি দেখা যায়, ধূলিকণা দেখা যায়, জলীয় বাষ্প দেখা যায়, মেঘ দেখা যায়। এই স্তরের মধ্যেই ঝড় বৃষ্টি এগুলো থাকে, জন্য এখানে কি হয়, ঝড় হয়, বৃষ্টি হয়, বজ্রপাত হয়, ইত্যাদি প্রাকৃতিক ঘটনাগুলি এখানে ঘটে। তাই ট্রোপোস্ফিয়ারকে আর একটা বলেছিলাম আমরা কি, ক্ষুব্ধমণ্ডল, বা আর একটা নাম কি, পরিবর্তনশীল স্তর বলা হয়। স্ট্রোপোস্ফিয়ারে ভূপৃষ্ঠের তাপমাত্রা ও জল চক্র নিয়ন্ত্রণ করে। কারণ কি এখানেই জলবায়ু, এখানে কি হয়, মেঘ হয়, বৃষ্টি হয়, এই কারণে কি ভূপৃষ্ঠের তাপমাত্রার জল চক্র নিয়ন্ত্রণ কে করবে, ট্রোপোস্ফিয়ার করবে। এই জন্য একে আবহাওয়া মণ্ডলও বলা হয়। এই স্তরে ধূলিকণা থাকা, এই স্তরে কি বলেছি, ধূলিকণা প্রথমে বলে দিচ্ছি, ধূলিকণা থাকায় আলো এসে কি রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট হওয়ার কারণে এখানে আকাশকে কি দেখা দেবে, নীল দেখাবে। এই স্তরে বায়ু সর্বদা গতিশীল থাকে এবং উচ্চতা বৃদ্ধিতে, এই স্তরে বায়ু সর্বদা গতিশীল থাকবে, উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা চাপ উভয়ই হ্রাস পায়। উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা এবং হ্রাস মানে কি, যদি তুমি একটা লেয়ারে দেখো, খালি একটা লেয়ার দেখো, এই হচ্ছে ভূপৃষ্ঠ রয়েছে, যা কত 0, আর এটা কত 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে ট্রোপোস্ফিয়ার। তাহলে এখান থেকে যদি তুমি যাও উচ্চতা বাড়বে,
উচ্চতা বাড়লে এখানে কি হয়, তাপমাত্রা কমে। উচ্চতা বাড়লে এখানে কি হয়, তাপমাত্রা কমে। উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে। প্রতি 1 কিলোমিটারে তাপমাত্রা কত কমে, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রতি 1 কিলোমিটারে তাপমাত্রা কত কমে, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কমে। তাই এই স্তরকে ক্রমহ্রাসমান তাপমাত্রা স্তর বলে। তাই এই স্তরকে কি বলে, ক্রমহ্রাসমান তাপমাত্রা স্তর বলে। চাপ কি হয়, এই স্তর থেকে উপরের দিকে যত যাবা, এই স্তর থেকে উপরের দিকে যত যাবা, তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা কি হবে, হ্রাস তো পাবেই। তাপমাত্রা কমবে, চাপ কমবে। মানে আমরা যদি যে 5টা স্তর দেখেছি, 5টা স্তরে যদি একটা কমন জিনিস থাকে সেটা হচ্ছে চাপ। যত উপরের দিকে যাবা চাপ তত কি হবে, কমবে। সব লেয়ারেই চাপ কি হবে, কমবে। কিন্তু তাপমাত্রা কোথাও বাড়বে, কোথাও কমবে। তাই এই স্তরকে ক্রমহ্রাসমান তাপমাত্রা স্তর বলে। ট্রোপোস্ফিয়ারের উপরের দিকে স্থির তাপমাত্রা অঞ্চলকে ট্রোপোপজ বলে। ট্রোপোস্ফিয়ারের উপরের দিকে স্থির তাপমাত্রা অঞ্চলকে ট্রোপোপজ বলে। ট্রোপোপজের তাপমাত্রা কত, -50 ডিগ্রি, -56 ডিগ্রি, 56 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে কি, যে ট্রোপোস্ফিয়ার রয়েছে, চাপ লাগলো কোথায় দেখো, তারা একটুখানি ঠিক করে নি। তাহলে ট্রোপোস্ফিয়ার, এই হচ্ছে ট্রোপোস্ফিয়ার, 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারে কি হয়, ট্রোপোস্ফিয়ারে যদি এখান থেকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাই, তাহলে কি হবে, উচ্চতা বাড়বে। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা কি হবে, বাড়বে। উচ্চতা বাড়লে কি হবে, তাপমাত্রা কি হবে, তাপমাত্রা কমবে। উচ্চতা বাড়লে কি হবে, তাপমাত্রা কমবে। উচ্চতা বাড়লে তাপমাত্রা কমবে। তাপমাত্রা কমতে কমতে একটা নির্দিষ্ট পয়েন্ট আসবে, একটা নির্দিষ্ট অঞ্চল আসবে, যেখানে গিয়ে তাপমাত্রা স্থির হয়ে যাবে। আর তাপমাত্রা কি হবে, কমবে না। আর তাপমাত্রা কি হবে, কমবে না। আর তাপমাত্রা কমবে না। ওই নির্দিষ্ট অঞ্চলকেই কি বলবো, ট্রোপোপজ বলবো, যার তাপমাত্রা কত, 56 ডিগ্রি সেন্টিগ্রেড। 56 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার বলছি, ট্রোপোস্ফিয়ারে কি হয়, এই ট্রোপোস্ফিয়ার যদি লেয়ার ধরো, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাহলে নিচের থেকে উপরের দিকে গেলে তাপমাত্রা কমবে। তাপমাত্রা কি হবে, কমবে। তাপমাত্রা কমতে কমতে একটা নির্দিষ্ট অঞ্চল আসবে, বা নির্দিষ্ট পয়েন্ট আসবে, নির্দিষ্ট অঞ্চল আসবে, সেই অঞ্চলে আর তাপমাত্রা কমবে না। সেই অঞ্চলে আর তাপমাত্রা কমবে না। ওই তাপমাত্রাকে কি বলবো, ওই তাপমাত্রাকে, ওই নির্দিষ্ট অঞ্চলকে কি বলবো আমরা, ট্রোপোপজ। নির্দিষ্ট অঞ্চলকে ট্রোপোপজ বলে। আর ট্রোপোপজের তাপমাত্রা কত হয়, -50 ডিগ্রি সেন্টিগ্রেড, -56 ডিগ্রি সেন্টিগ্রেড, -56 ডিগ্রি সেন্টিগ্রেড, 56 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরের পয়েন্ট দেখো, তাহলে ট্রোপোস্ফিয়ারে আমরা কি কি মনে রাখতে হবে। ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। ট্রোপোস্ফিয়ার 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ট্রোপোস্ফিয়ারে কি হয়, ধূলি কণা থাকে, জলীয় বাষ্প, মেঘ থাকে। ফলে এই স্তরের ঝড়, বৃষ্টি, বজ্রপাত ইত্যাদি প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে। তাই ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বা পরিবর্তনশীল স্তর বলা হয়। ট্রোপোস্ফিয়ারে কি হয়, তাপমাত্রা ও জলচক্র নিয়ন্ত্রণ করে। ভূপৃষ্ঠের যে তাপমাত্রা বা জলচক্র হবে সেটাকে নিয়ন্ত্রণ করছে ট্রোপোস্ফিয়ার। এই জন্য ট্রোপোস্ফিয়ারকে কি বলে, আবহমণ্ডল বলা হয়। এই স্তরে ধূলিকণা থাকায় সূর্য থেকে আগত আলোক রশ্মি ধূলিকণার উপর পড়ে প্রতিফলিত হয়, যার কারণে বা বিক্ষিপ্ত হয়ে, যার কারণে কি হয়, নীল দেখায়। এই অঞ্চলে বায়ু সর্বদা গতিশীল থাকে এবং উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা এবং চাপ উভয়ই হ্রাস পায়। একটা নির্দিষ্ট অঞ্চলে গিয়ে তাপমাত্রা কি হয়ে যায়, ফিক্সড হয়ে যায়। মানে তাপমাত্রা আর চেঞ্জ হয় না। ওই নির্দিষ্ট অঞ্চলকে কি বলে, ট্রোপোপজ বলে। আর ওই ট্রোপোপজের তাপমাত্রা কত, -56 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। আর প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে, কত হবে, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে যাবে। মানে এখানে যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, তাহলে 1 কিলোমিটার মানে 0 থেকে 1 কিলোমিটার উপরে গেলেই, এখানে 1 কিলোমিটার এসে গেলেই কত হবে, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যাবে। মানে কত, 24, তাহলে কত হবে, 6 বাদ দিলে কত হয়, এটা হচ্ছে 19, 18.5 হয়ে যাবে।
তাহলে 18.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে যাবে। 18.5 ডিগ্রি সেন্টিগ্রেড, 18.5 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে। এইভাবে কমতে থাকবে। এইভাবে কমতে কমতে একটা নির্দিষ্ট অঞ্চল আসবে যেখানে আর তাপমাত্রা চেঞ্জ হবে না বা পরিবর্তন হবে না। ওই নির্দিষ্ট অঞ্চলকে ট্রোপোপজ বলে, আর ট্রোপোপজের তাপমাত্রা -56 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এরপরে দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে চলে আসো। পরের ইয়েটা স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার কত হবে? প্রথমেই বলেছি, আবার দেখে দিই, সবার প্রথমের স্তরের নাম কি? ট্রোপোস্ফিয়ার, যা কত? 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তারপর 12 থেকে কত হবে? 45 কিলোমিটার পর্যন্ত কে কে থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে কি হবে? স্ট্র্যাটোস্ফিয়ারের পরে আসবে স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে, হ্যাঁ, স্ট্র্যাটোস্ফিয়ারের পরে কি আসবে? মেজোস্ফিয়ার। মেজোস্ফিয়ার আসবে, যা হচ্ছে কত? 85 কিলোমিটার। তারপরে কি আসবে? থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার। তো প্রথমে দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে এই স্তরটি ভূপৃষ্ঠের সাপেক্ষে, ভূপৃষ্ঠের সাপেক্ষে মানে কি? এখানে প্রথম ট্রোপোস্ফিয়ার নিয়েছি, তাহলে ট্রোপোস্ফিয়ার, তারপরে কি আসবে? স্ট্র্যাটোস্ফিয়ার। তার জন্য বলছে ভূপৃষ্ঠের সাপেক্ষে। তার প্রথম 12 কিলোমিটার ছিলই, হয়ে গেছে। তারপরে 12 থেকে কত? 45। তাহলে 12 থেকে 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলে খুব কম পরিমাণ বায়ু থাকে এবং ধূলিকণা ও জলকণা না থাকায় বায়ু একদম কম থাকে। কারণ কি? এখানে অক্সিজেন গ্যাস থাকে কিছু পরিমাণ, আর O3 গ্যাস থাকে। এটা মূল উপাদান। এখানকার মূল উপাদান কি কি রয়েছে? অক্সিজেন গ্যাস আর ওজোন গ্যাস। বায়ু থাকায়, খুব কম পরিমাণ বায়ু থাকায় এবং ধূলিকণা ও জলকণা না থাকায় মেঘ ঝড় বৃষ্টি হয় না, তাই এই অঞ্চলকে শান্তমণ্ডল বা স্তব্ধমণ্ডল বলে। এর আরো দুটো নাম পেলে, শান্তমণ্ডল বা স্তব্ধমণ্ডল। উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পায় এই অঞ্চলে। দেখেছো এখানে এসে কি হবে? উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে। এখানে কারণ কি? এখানে এসে -50 ডিগ্রি সেন্টিগ্রেড, -56 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছিল এই লেয়ারটা এসে, এই জায়গা থেকে এসে। এখানে কি বলেছিলাম? এর নাম ট্রোপোপজ। তারপরে আস্তে আস্তে এবার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কি হবে? বাড়বে, এবং একটা নির্দিষ্ট পয়েন্ট এসে তাপমাত্রা কি হয়ে যাবে? ফিক্সড হবে। সেখানকার তাপমাত্রা কত হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। সেখানকার তাপমাত্রা কি হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। ওই সেখানকার তাপমাত্রা কত হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বায়ুর চাপ হ্রাস পায়, আমি বলেইছি প্রথম কথা। উপরের দিকে যত যাবা, এই লেয়ারগুলোতে যত উপরের দিকে যাবা, তা সবসময় কি হবে? চাপ কমবে। সবসময় কি হবে? চাপ কমবে। এই স্তরের সর্বনিম্ন এবং সর্বোচ্চ অংশের চাপ কত? 10⁻⁻1 ATM এবং 10⁻³ ATM। কারণ কি? বায়ুর ঘনত্ব কমতে থাকে। যত উপরের দিকে যাবা বায়ুর পরিমাণ তত কমবে। বায়ুর পরিমাণ কমা মানে কি? ওখানে বায়ু কম, তার মানে ঘনত্ব কম। ঘনত্ব কম মানে কি? চাপ কম। তাহলে আমাদের একটা বইয়ের যে ছবি নিয়ে এসেছি, দেখো এই জিনিসটা দেখো। বায়ুমণ্ডলের চাপের মান কত হয়? 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ হচ্ছে ভূপৃষ্ঠের চাপ, এই চাপটা। একে যদি আমরা অন্যভাবে ক্যালকুলেশন করি বা CSI তে করি, তাহলে কত হবে? 1.013 বায়ুমণ্ডলীয় চাপ। এর আরেক নাম কত? এর আরেক মান কত? 1.013 বায়ুমণ্ডলীয় চাপ। 1.013 বায়ুমণ্ডলের চাপ বা 1 ATM চাপ। 1 ATM, একে ATM এ লিখতে পারি 1 ATM চাপ। এটাকে অ্যাপ্রক্সিমেশনে কত লিখছি? 1 ATM চাপ। 1 ATM চাপ। তাহলে 1 ATM চাপের মান কত? 1 ATM মানে কত? ভূপৃষ্ঠে চাপের মান 76 সেন্টিমিটার পারস্তম্ভ চাপ বা 1 ATM চাপ। 1 ATM চাপ এই জায়গাটা ভূপৃষ্ঠে রয়েছে। এবার ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবা তত চাপ কি হবে? কমবে। তত চাপ কমবে কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তাহলে যদি তুমি 0 থেকে 20 কিলোমিটার আসো, তখন চাপ কত কমবে? এখানে যা চাপ রয়েছে 1.013 এখানে রয়েছে, তাহলে কত রয়েছে এখানে দেখো? 1.013 এটা ভূপৃষ্ঠে রয়েছে। গুণ কত হবে? 10⁻⁻1। মানে যা থাকবে তার 10⁻⁻1 কমবে। মানে যে ভূপৃষ্ঠে যা মান হবে তাকে 10 দিয়ে ভাগ করলে কোথায়? 20 কিলোমিটারে পাবা। 20 কিলোমিটারে যা চাপ হবে, 20 কিলোমিটার বা চাপ হবে, বা তুমি বলতে পারো ভূপৃষ্ঠে যা চাপ হবে, 40 কিলোমিটারে কত হবে? ভূপৃষ্ঠের চাপকে কত দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে। মানে আমি যদি 40 কিলোমিটার উপরে যাই, ভূপৃষ্ঠের চাপ কত? 1.013, তাকে কত দিয়ে ভাগ করব? 100 দিয়ে ভাগ করব। যদি আমি 60 কিলোমিটার উপরে যাই, ভূপৃষ্ঠে যা চাপ 1.013, বা একে আমরা 1 ATM ও বলতে পারি। একে আমরা কত দিয়ে ভাগ করব? একের পিঠে কত হবে? 4টে শূন্য। একের পিঠে কত হবে? 4টে শূন্য, যেটাকে আমরা কত লিখতে পারি? 10⁻⁻4। এই যে 10⁻⁻4 মানে একের পিঠে 4টে শূন্য। 10⁻⁻5 মানে একের পিঠে 5টা শূন্য। 10⁻⁶ মানে হচ্ছে একের পিঠে 6টা শূন্য দিয়ে ভাগ হবে
100 কিলোমিটার উচ্চতায়, তাহলে চাপের মান কি হবে? কমবে। চাপের মান কি হবে? কমবে। তাহলে এই স্তরের সর্বনিম্ন সর্বোচ্চ অংশের চাপের মান কত দেওয়া আছে? এটা হচ্ছে 10⁻⁻1 দেওয়া আছে সর্বনিম্ন, আর সর্বোচ্চ কত? 10⁻³ এত চাপ, এত বায়ুমণ্ডলীয় চাপ বা এটিএম প্রেশার। তারপরের পয়েন্ট দেখো 5 নম্বর কি বলছে, এই স্তরের মধ্যেই আমরা বলেছি, প্রথমে পড়েছি জেট প্লেনগুলো চলে এই স্তরে, আর এমনি বিমানগুলো বা এমনি উড়োজাহাজগুলো কোনটায় চলে? সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারের মধ্য দিয়ে। এই স্তরে পালকের মতো মেঘ দেখতে পাওয়া যায়, পালকের মতো মেঘ দেখতে পাওয়া যায়, এই জন্য একে অলোক বা সিরাস মেঘ বলে, পালকের মতো মেঘ দেখতে পাওয়া যায়। এই স্তর কত থেকে? এই স্তরেই 20 থেকে 45 কিলোমিটার পর্যন্ত ওজোন গ্যাসের পরিমাণ বেশি হওয়ায় একে এই অঞ্চলকে ওজোনোস্ফিয়ার বলে। ওজোন গ্যাস সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে জীবজগৎকে রক্ষা করে। মানে কি আমরা বলে দিচ্ছি, এই পয়েন্টটা 6 ইম্পর্টেন্ট পয়েন্ট। আর ওজোনোস্ফিয়ার সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো, ওজোন গ্যাস এবং ওজোনোস্ফিয়ার সম্পর্কে। এটা ভূপৃষ্ঠ, যার মান কত? 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ট্রোপোস্ফিয়ার, আর 12 থেকে 45 কিলোমিটার পর্যন্ত রয়েছে, এটাকে যদি আমরা এইভাবে আঁকি, তারপরে রয়েছে কি? ট্রোপোস্ফিয়ারের পরে স্ট্র্যাটোস্ফিয়ার থাকবে, স্ট্র্যাটোস্ফিয়ারের পরে আসবে মেজোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার। তাহলে এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার 12 থেকে কত? 45 কিলোমিটার পর্যন্ত হয়, কিন্তু এখানে বলছে 12 থেকে, প্রথমে তুমি তাহলে এইভাবে আসবে, মনে করো 20 কিলোমিটার আসলো, তাহলে 20 কিলোমিটার থেকে এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে 20 কিলোমিটার থেকে 45 কিলোমিটার পর্যন্ত ওজোন গ্যাস সবচেয়ে বেশি থাকে, সবচেয়ে কি বেশি থাকে। এই জন্য এই স্ট্র্যাটোস্ফিয়ারের এই অঞ্চলকে ওজোনোস্ফিয়ার বলে, এই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারের এই অঞ্চলকে ওজোনোস্ফিয়ার বলে। ওজোনোস্ফিয়ার কি করে? ইউভি রেস থেকে আমাদেরকে রক্ষা করে। ইউভি রেস 3 প্রকার, সেটা আমরা পরে জানবো এগুলো। তাহলে দেখো, এই জন্য এই স্তরের তাপমাত্রা, এই স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরের তাপমাত্রা কত হয়? 76 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। কারণ কি? ওজোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে বলে, ওজোন গ্যাস ইউভি রেজ শোষণ করে বলে তাপমাত্রা কত হয়? 76 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ তাপমাত্রা কত হয়? এখানে কত ছিল? -56 ডিগ্রি সেন্টিগ্রেড ট্রোপোস্ফিয়ারে, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার চলে এসছে। স্ট্র্যাটোস্ফিয়ারের উপর থেকে যত উপরের দিকে যাবে টেম্পারেচার বাড়বে, এবং একটা নির্দিষ্ট পয়েন্টে এসে টেম্পারেচার কত হবে? ফিক্সড হয়ে যাবে, চেঞ্জ হবে না। সেই স্তরে তাপমাত্রা কত হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর তাকেই কি বলে? স্ট্র্যাটোপজ। তাকে কি বলে? স্ট্র্যাটোপজ। মানে ট্রোপোস্ফিয়ারের সর্বোচ্চ অংশ যেখানে টেম্পারেচার ফিক্সড হয়ে যায়, সেই অংশের তাপমাত্রা কত হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে আমরা তার আগে সিরাস মেঘটার ছবিটা দেখে নিই আমরা। সিরাস মেঘ দেখো, এই যে সিরাস মেঘ, এই যেগুলো দেখতে পালকের মতো, এই যেগুলো পালকের মতো দেখতে, এই যে দেখো, এই যে পালকের মতো দেখতে, এই জন্য এগুলো কি বলা হয়? সিরাস মেঘ বলা হয়। এই জন্য একে সিরাস মেঘ বলা হয়। সিরাস মেঘ কোথায় দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। এবার দেখো, ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য দেখো, আমরা পার্থক্য বলছে একটু তুলনা করে পড়বো। ট্রোপোস্ফিয়ার কি রয়েছে? ট্রোপোস্ফিয়ার 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে, আর এটা কত? 12 থেকে 45 কিলোমিটার থাকে। কিন্তু 12 থেকে 20 কিলোমিটার পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ার, আর 20 থেকে 45 কিলোমিটার পর্যন্ত ওজোন গ্যাস বেশি থাকে। এই জন্য আমরা ওজোনোস্ফিয়ার বলি একে। ওজোনোস্ফিয়ারের টেম্পারেচার কত হয়? এখানেই মুখস্থ হয়ে যাবে, 76 ডিগ্রি সেন্টিগ্রেড। স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ তাপমাত্রা কত হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, যাকে কি বলে? স্ট্র্যাটোপজ বলে। ট্রোপোস্ফিয়ারে কি হয়? ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে ট্রোপোস্ফিয়ার লেয়ারে এখান থেকে উপরের দিকে গেলে কি হয়? টেম্পারেচার কমতে থাকে, এবং একটা নির্দিষ্ট পয়েন্টে টেম্পারেচার কত হয়? -56 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। সেটাই সর্বোচ্চ উচ্চতা হয় ট্রোপোস্ফিয়ারের, যার মান কত? -56 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ওই অঞ্চলকে আমরা কি বলবো? ট্রোপোপজ বলবো। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা কমতে থাকে, যেটা আমরা বলেছি। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা কি হয়? এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা কমতে থাকে। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা বাড়তে থাকে, এখানে বৃদ্ধি হবে, এটা ভুল হয়েছে। দেখো, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পায়, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পায়, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে। কারণ এখানে আমরা পড়েছি, হ্যাঁ, তাপমাত্রা এখানে মিস্টেক হয়েছে বন্ধুরা, এখানে মিস্টেক হয়েছে, হ্যাঁ, এটা বৃদ্ধি হবে। তারপরে দেখো,
ট্রোপোস্ফিয়ারে কি বলছে, জলকণা ধূলিকণা উপস্থিত, জলকণা ধূলিকণা ইত্যাদি থাকে জন্য মেঘ সৃষ্টি হয়, বৃষ্টি সৃষ্টি হয়, যা প্রাকৃতিক ঘটনাগুলোকে কি বলে, এগুলো ঘটনা, এই প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে তাই একে ক্ষুব্ধমণ্ডল বলে। কারণ কি এই অঞ্চলে জলকণা থাকে, ধূলিকণা থাকে, যার ফলে মেঘ সৃষ্টি হয় বা বায়ু প্রবাহ দ্রুত হয়। এই প্রাকৃতিক ঘটনাগুলো কোথায় ঘটে, ট্রোপোস্ফিয়ারে ঘটে, তাই একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। আর এই স্তরে কি জলকণা ধূলিকণা অনুপস্থিতির জন্য, মানে এগুলো থাকে না, এই স্তরে মেঘ বৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক ঘটনাগুলিও ঘটে না, তাই একে শান্তমণ্ডল বলা হয়। তাই একে কি বলা হয়, শান্তমণ্ডল বলা হয়। আর আমরা দেখেছি সিরাস মেঘ কোথায় পাওয়া যায়, স্ট্র্যাটোস্ফিয়ারে পাওয়া যায়। স্ট্র্যাটোস্ফিয়ারে সিরাস মেঘের ছবিটা কেমন, সিরাস মেঘ দেখতে কেমন, পাখির পালকের মতো দেখতে, পাখির পালকের মতো দেখতে। আরেকটা স্তর আমরা পড়ে নিচ্ছি, মেজোস্ফিয়ার। পরে স্ট্র্যাটোস্ফিয়ারের পরে অঞ্চলের নাম কি, মেজোস্ফিয়ার। সবার প্রথমে কি ছিল, ট্রোপোস্ফিয়ার ছিল। ট্রোপোস্ফিয়ারের পরে কি আসবে, স্ট্র্যাটোস্ফিয়ার আসবে। ট্রোপোস্ফিয়ার কত পর্যন্ত, 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত ছিল। আর 12 থেকে 45 কিলোমিটার পর্যন্ত কে ছিল, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে 20 থেকে 45 কিলোমিটার পর্যন্ত কে ছিল, ওজোন গ্যাস ছিল, যাকে আমরা ওজোনোস্ফিয়ার বলছি। আর ওজোনোস্ফিয়ারের টেম্পারেচার কত ছিল, 76 ডিগ্রি সেন্টিগ্রেড, 76 ডিগ্রি সেন্টিগ্রেড। টেম্পারেচার কত হয় ট্রোপোস্ফিয়ারে, -56 ডিগ্রি সেন্টিগ্রেড। আর টেম্পারেচার এখানে চেঞ্জ হয় প্রতি 1 কিলোমিটার উচ্চতায় উঠলে মাইনাস কত কমে, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়। এখানে টেম্পারেচার কত হয়, স্ট্র্যাটোস্ফিয়ারে ম্যাক্সিমাম টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, স্ট্র্যাটোস্ফিয়ারে, ট্রোপোস্ফিয়ারে কত, -56 ডিগ্রি সেন্টিগ্রেড, স্ট্র্যাটোস্ফিয়ারে কত, স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোনোস্ফিয়ারের মধ্যে কত হয়, 76 ডিগ্রি সেন্টিগ্রেড। আর চাপ কি হবে, কমবে। তারপরে কি আসবে, মেজোস্ফিয়ার আসবে। মেজোস্ফিয়ার কত হবে, 45 থেকে 85 কিলোমিটার পর্যন্ত। তারপরে কি আসবে, থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার, তারপরে ম্যাগনেটোস্ফিয়ার, যেটা আমাদের বইয়ে, অনেকের বই নেই, অনেকের বই দেওয়া আছে। তারপরে মহাশূন্য শুরু হয়ে যাবে। তো 45 থেকে 85 কিলোমিটার বলছে। দেখো প্রথম পয়েন্ট বোঝা গেছে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের পরের অঞ্চলের নাম কি, মেজোস্ফিয়ার। মানে স্ট্র্যাটোস্ফিয়ার এখানে শেষ হচ্ছে। স্ট্র্যাটোস্ফিয়ারে এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড অঞ্চলকে কি বলে, স্ট্র্যাটোপজ বলে। তার উপর থেকে কি হবে, মেজোস্ফিয়ার। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা স্ট্র্যাটোস্ফিয়ারের। আর এখানে কি, স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ, ট্রোপোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতা নাম কি, ট্রোপোপজ, যার উচ্চতা কত, উষ্ণতা কত, -56 ডিগ্রি সেন্টিগ্রেড। এই স্তরে প্রধান কি কি গ্যাস পাওয়া যায়, এটা ইম্পর্টেন্ট। এই স্তরে প্রধান কি কি গ্যাস পাওয়া যায়, এটা ইম্পর্টেন্ট। ওজোন স্ট্র্যাটোস্ফিয়ারে কি কি গ্যাস পাওয়া যাচ্ছিল, O2 পাওয়া যাচ্ছিল, O3 গ্যাস পাওয়া যাচ্ছিল। এটা হচ্ছে প্রধান উপাদান হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের। আর এখানে সব রকমের গ্যাস পাওয়া যায় ট্রোপোস্ফিয়ারে। এই স্তরের, এই স্তরে কোন কোন পাওয়া যায়, দেখো এই স্তরে, দেখো এইটা লেখাটা একটুখানি ভুল আছে, আমি ঠিক করে দিচ্ছি। এইটা কি হবে লেখা, এরকম N2 হবে, N2 নিচে, তারপরে অক্সিজেন হবে, O2 হবে, তারপরে O2 প্লাস হবে, O2 প্লাস চার্জ হবে, আর NO প্লাস চার্জ হবে। O2, O2 মানে এখানে দেখো O2 থেকে O2 প্লাস কি করেছে, O2 এসছে, O2 প্লাস মানে এখানকার একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন ত্যাগ করে ওটা তৈরি হয়েছে। একটা ইলেকট্রন কি করেছে, ত্যাগ করে কি হয়েছে, O2 প্লাস মানে কি, ইলেকট্রন ত্যাগ করা, প্লাস মানে কি, ইলেকট্রন ত্যাগ করেছে। আর যদি কোনো পরিমাণ, যদি এরকম লিখতাম সোডিয়াম, Na থেকে মনে করো Na প্লাস হয়েছে, তার মানে একটা ইলেকট্রন, এখানেও তাই, একটা ইলেকট্রন কি ত্যাগ করেছে। আর যদি ক্লোরিন লিখতাম, ক্লোরিন Cl থেকে কত, Cl মাইনাস হতো, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করেছে। মাইনাস মানে কি, কোনো পরমাণুর মাথায় মাইনাস চিহ্ন বা প্লাস চিহ্ন থাকলে তাকে আয়নিত বলে, তাকে কি বলে, আয়ন অবস্থায় বলে। আর মাইনাস মানে সে ইলেকট্রন গ্রহণ করেছে একটা ইলেকট্রন, আর প্লাস মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে অক্সিজেন O2 প্লাস হয়েছে, এখানে NO প্লাস তৈরি করেছে, এখানেও কি NO প্লাস। আর O2 প্লাস গ্যাস এখানে পাওয়া যাবে, সঙ্গে কি পাওয়া যাবে, নাইট্রোজেন গ্যাস পাওয়া যাবে, আর অক্সিজেন গ্যাস পাওয়া যাবে। আবার দেখো এই স্তরে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা কি হবে, হ্রাস পাবে। মানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে, মানে এখান থেকে যদি তুমি যাও, উচ্চতা কি হবে, বাড়বে, তাপমাত্রা কি হবে, কমবে। উচ্চতা বাড়লে তাপমাত্রা কমবে, এবং একটা নির্দিষ্ট অঞ্চল আসবে বা পয়েন্ট আসবে যেখানে তাপমাত্রা -95 ডিগ্রি সেন্টিগ্রেড বা 95 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। ওইটাই হচ্ছে এই স্তরের সর্বোচ্চ উচ্চতা। আর ওই স্তরকেই, ওই অঞ্চলকেই কি বলে, মেজোপজ বলে। ওই অঞ্চলকে কি বলে, মেজোপজ। তাহলে দেখো মেজোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতায় তাপমাত্রা কত হয়, -95 ডিগ্রি সেন্টিগ্রেড। এটিই বায়ুমণ্ডলের শীতলতম স্তর, এটাই সবচেয়ে ঠান্ডা স্তরের নাম কি, মেজোস্ফিয়ার, যাকে কি বলে, মেজোপজ বলে।
উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলীয় চাপ কমতে থাকে, প্রথমেই বলে দিয়েছি। এখানে কি হয়, উল্কাপিণ্ড এই স্তরে এসে পুড়ে ধ্বংস হয়ে যাবে, প্রথমে দেখিয়েছি উল্কাপিণ্ডগুলো মেজোস্ফিয়ারে এসে কি হবে, ধ্বংস হয়ে যাবে। যখনই মেজোস্ফিয়ারে ঢুকবে তখনই আগুন ধরে যাবে, কি হবে, আগুন ধরে যাবে, ওই উল্কাপিণ্ডগুলোকে জ্বলতে শুরু করে দেবে। তারপরে দেখো মেজোস্ফিয়ারের আর কোনো বৈশিষ্ট্য রয়েছে, 5টা বৈশিষ্ট্য। মেজোস্ফিয়ারটাকে আবার রিভাইজ করার চেষ্টা করে দিচ্ছি, আর তিনটেই আমরা রিভাইজ করার চেষ্টা করছি প্রথম থেকে। দেখো মেন পয়েন্টগুলো রিভাইজ করাচ্ছি। এটা হচ্ছে টোপোস্ফিয়ার, এরপরে কি রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে, আর এরপরে কি রয়েছে, মেজোস্ফিয়ার রয়েছে, তারপরে কি রয়েছে, থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার, তারপরে কি রয়েছে, এক্সোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা করো 0 থেকে 12 কিলোমিটার, এটা কত, 45 কিলোমিটার, এটা হচ্ছে 85 কিলোমিটার। এখানে দেখো 0 থেকে 12 কিলোমিটার, এখান থেকে যত উপরে যাবা টেম্পারেচার কি হবে, কমবে, টেম্পারেচার কি হবে, কমবে। আর প্রতি 1 কিলোমিটারে কত টেম্পারেচার কমে, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কমে। আর একটা নির্দিষ্ট অঞ্চল আসবে বা একটা নির্দিষ্ট উচ্চতা আসবে যেখানে সর্বোচ্চ উচ্চতা হবে ট্রোপোস্ফিয়ারের, যাকে কি বলবো, টোপোপজ বলবো, যার টেম্পারেচার কত হয়, -56 ডিগ্রি সেন্টিগ্রেড। স্ট্র্যাটোস্ফিয়ার কত, 12 থেকে 20 কিলোমিটার পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ার হবে। এই অঞ্চলে উচ্চতা বাড়লে তাপমাত্রা কি হয়, বৃদ্ধি হয়। একটা নির্দিষ্ট অঞ্চল আসবে যেখানে টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, স্ট্র্যাটোস্ফিয়ারে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। ওই সর্বোচ্চ অঞ্চলকে কি বলা হয়, স্ট্র্যাটোপজ বলা হয়। আর 20 থেকে 45 কিলোমিটার পর্যন্ত, 20 থেকে 45 পর্যন্ত কি থাকবে, O3 গ্যাস বেশি থাকে, এই জন্য একে ওজোনোস্ফিয়ার বলা হয়। আর ওজোনোস্ফিয়ার কি করে, ইউভি রেস থেকে আমাদের রক্ষা করে, যার টেম্পারেচার কত, 76 ডিগ্রি সেন্টিগ্রেড, +76 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। আবার মেজোস্ফিয়ারে কি হবে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা কি হবে, কমবে। প্রথমে তাপমাত্রা কমছিল, পরে বাড়ছিল, আবার কি হবে, তাপমাত্রা কমবে। কত হবে, তাপমাত্রা কমে একটা নির্দিষ্ট অঞ্চল আসবে যেখানে -95 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। আর এটাই হচ্ছে ট্রোপোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতা, ট্রোপোস্ফিয়ার নয়, সরি, মেজোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতা, যাকে কি বলা হয়, মেজোপজ বলা হয়। এটাই হচ্ছে বায়ুমণ্ডলের সর্বোচ্চ শীতলতম স্তর, এটার নাম। আর এই স্তরে উল্কাপিণ্ডগুলো ধ্বংস হয়ে যায়। উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রাকে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে চাপ কি হয়, কমতে থাকে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে চাপ কি হয়, কমতে থাকে। তো আজকে আমরা 3টে স্তর পড়েছি। কি কি পড়েছি, টোপোপজ পড়েছি, প্রথমে টোপোস্ফিয়ার পড়েছি, স্ট্র্যাটোস্ফিয়ার পড়লাম, মেজোস্ফিয়ার পড়লাম। তো আজকে এইটুকুই থাকবে, নেক্সট দিন এরপর থেকে স্টার্ট করব।